ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকারই রাখেন না, তার কোনো ক্ষমতাই নেই, তার কোনো এখতিয়ার নেই, এই ধরনের কথা এবার সমাজে আগমন ঘটল। এই কথার আগমন ধ্বনি শোনালেন আলোচিত সমালোচিত কবি অ্যাক্টিভিস্ট ফরহাদ মজহার। তিনি বলার চেষ্টা করলেন যে ডক্টর ইউনূস ক্ষমতা রাখেন না জুলাই ঘোষণাপত্র দেয়ার। তাহলে কে ক্ষমতা রাখে? কার ক্ষমতা রয়েছে জুলাই ঘোষণাপত্র দেয়ার? জুলাই ঘোষণাপত্রের স্টেক হোল্ডার কি জুলাই অভ্যুত্থানের কিংবা জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েকজন ছাত্র? তাছাড়া আর কেউ স্টেক হোল্ডার না? সেই প্রশ্নের সমাধান একটু খোঁজার চেষ্টা করব ডক্টর ফরহাদ মজহারের এই অবস্থানের প্রেক্ষিতে। তিনি আদতে কি বলতে চাইছেন? হঠাৎ করে নিয়মিত সরকারের বিপক্ষে, প্রফেসর ইউনূসের বিপক্ষে কথা বলা শুরু করলেন কেন সরকারের 1 বছর পূর্তির পরে? বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফরহাদ মজহারের কথা। তিনি যেটা বলেছেন তার শিরোনামটা একটু আমরা দেখে নিই। সমকাল শিরোনাম করছে, ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই, ফরহাদ মজহার। সেখানেই তিনি বলছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই। তিনি শেখ হাসিনার সংবিধানের অধীন একজন উপদেষ্টা, তিনি চুপ্পুর উপদেষ্টা, গণ অভ্যুত্থানের নেতা নন, তিনি গণ অভ্যুত্থানের একটি ফল মাত্র। তিনি বলেছেন ছাত্ররা ঘোষণাপত্র দিতে চেয়েছিল, এই সরকার তখন মিথ্যা কথা বলে তা দিতে চায়নি। তিনি প্রফেসর ইউনূসকে চুপ্পুর উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন, যদিও সংবিধান বলে সেটাই আসলে সত্য কথা। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা, যেভাবে তারা শপথ নিয়েছেন। কারণ 106 অনুচ্ছেদের সংবিধানের যে রেফারেন্স, সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্সে রাষ্ট্রপতিকে বলা হয়েছিল আপনি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। তাকে বলা হয়নি যে আপনি সরকার গঠন করতে পারেন। তার মানে হচ্ছে যে এটা একটা সরকার নয়। ওনারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্নভাবে পরিচালনা করার জন্য, ফাংশন করার জন্য কাজ করবেন। তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবেই কাজ করবেন। ফরহাদ মজহারের যে রাগ যেটা, সেটা হচ্ছে যে 8 আগস্ট কেন সংবিধানের আলোকে শপথ নিল এই সরকার? কেন বিপ্লবী সরকার গঠন করা হলো না? কেন জাতীয় সরকার গঠন করা হলো না? এবং এখনও ফরহাদ মজহার সহ বেশ অনেকজনের চেষ্টা রয়েছে এই সরকারকে বাদ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে একটা বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা। যে কথা আমরা গতকালকে এনসিপির যুব সম্মেলনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মুখেও শুনেছি। তিনি সরাসরি বলেছেন গণভবন আমরা গুড়িয়ে দিয়েছি, আর একটা ভবন রয়েছে, সেটা হচ্ছে বঙ্গভবন। মানে সেটাকেও গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। সেটাতেও এক ধরনের মব হবে। গণভবন গুড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটটা আলাদা ছিল। তখন বিজয়ের উল্লাসে কে কি করেছে লাগাম ছাড়া সেটা কন্ট্রোল করার মতো অবস্থা ছিল না, তখন কোনো সরকার ফাংশন করছিল না। কিন্তু যখন সরকার ফাংশন করছে, 1 বছর বয়স পেরিয়ে গেল সরকারের, তখন যদি কেউ মবের ভয় দেখায় এবং মবের ভয় দেখিয়ে বঙ্গভবন গুড়িয়ে দেওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র ঠিকভাবে ফাংশন করছে না, সরকার ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না। ফরহাদ মজহার বলেছেন যে সাংবিধানিক প্রতিবিপ্লবের কারণে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমরা আবার লড়াই করে গণ অভ্যুত্থানের দিকে যাব। তার মানে আবারও একটা লড়াইয়ের ডাক আসছে, এবং সেই লড়াইটা কি ফেব্রুয়ারির নির্বাচনটাকে ঠেকানোর লড়াই? সম্ভবত সেই লড়াইয়ের দিকেই যাচ্ছে পরিস্থিতি। গতকাল এনসিপির নেতাদের বক্তব্য, চরমনাই পীরের বক্তব্য, নাহিদ ইসলামের স্পেসিফিক জুলাই অভ্যুত্থান সম্পর্কে অবস্থান, আজকে জামাতের জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতি, এই দাবিগুলো নিয়ে মিছিল, এই ব্যাপারগুলো বলে যে পেছন থেকে ফরহাদ মজহাররা আসলে দাবার গুটিটা সাজাচ্ছেন, এবং সেই গুটি অনুযায়ী নতুন খেলা হবে। নতুন খেলাটা যেটা হবে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়। প্রফেসর ইউনূসের এই সরকার হয় এই ফরম্যাটে থাকবে, অথবা এই সরকারের ফরম্যাট চেঞ্জ করে জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার তৈরি করা হবে। 72-এর সংবিধান ফেলে দেওয়া হবে, জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্রের আলোকে দেশ চলবে। সেরকম পন্থার দিকেই যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে
ফরহাদ মাঝার যে শব্দগুলো সাপ্লাই দিয়েছেন সরকারকে এবং এনসিপিকে, বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই যে শব্দগুলো সাপ্লাই দিয়েছেন, ফরহাদ মাঝারই মূলত এই শব্দগুলো সাপ্লাই দিয়েছেন, যেগুলো সংবিধানের মূল নীতি হিসেবে সরকার নিয়ে আসতে চাইছে, সেরকম চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। এই শব্দগুলো ফরহাদ মাঝার কোথায় থেকে আমদানি করলেন? এই শব্দগুলো কি ফরহাদ মাঝারের নিজের তৈরি করা? না, এই শব্দগুলো তিনি নিয়েছেন, ধার করেছেন স্বাধীনতার মহান ঘোষণাপত্র থেকে। মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, যেটা 1971 সালের 10 এপ্রিল ঘোষণাপত্রটা দেয়া হয়, যে ঘোষণাপত্রের আলোকে 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং যে ঘোষণাপত্রের আলোকেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, পরবর্তীতে যে ঘোষণাপত্রের আলোকেই 72-এর সংবিধান রচিত হয়, সেই ঘোষণাপত্রে এই 3টি শব্দ ব্যবহার করা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র থেকে যে মুক্তিযুদ্ধকে পাশ কাটানোর চেষ্টা হচ্ছে, যে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলার এক ধরনের পাঁয়তারা চলছে, সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র থেকে আপনি 3টা শব্দ নিয়ে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই শব্দগুলো নিয়ে এবার সেটা সংবিধানে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন, অথচ সেটা স্বাধীনতার ঘোষণাপত্রে আছে। স্বাধীনতার ঘোষণাপত্রের শব্দ নিয়ে এসে আপনি সংবিধানে ঢোকাতে চাইছেন। তাহলে আপনি কি 71 থেকে বের হতে পারলেন? আপনি কি নতুন শব্দের স্রষ্টা হতে পারলেন? হতে পারলেন না। আপনাকে ধার করতে হলো ওই মহান মুক্তিযুদ্ধ থেকেই, মুক্তিযুদ্ধকেই আপনাকে অবলম্বন করতে হলো। তাহলে এই যে এত আয়োজন, মুক্তিযুদ্ধকে 24-এর সঙ্গে তুলনা করা, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে 47-কে ওন করা, 47-কে আমাদের ইতিহাস হিসেবে প্রতিষ্ঠিত করা, মুজিববাদের কবর রচনা করতে যাওয়া, অথচ গত 50 বছরে মানে মুজিববাদ এই শব্দ কিংবা এই স্লোগান বাংলাদেশে হয়নি, আওয়ামী লীগ কখনো দেয়নি। 72-এ মুজিববাদের প্রসঙ্গ এসেছিল, 72-73-এই এই মুজিববাদের প্রসঙ্গটা শেষ হয়েছে। মুজিববাদের প্রসঙ্গ কেন এসেছিল? তখন ছাত্রলীগ 2 ভাগে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে রবের ছাত্রলীগ, আর একটা হচ্ছে বঙ্গবন্ধুর যে অনুসারী তাদের ছাত্রলীগ। এই ছাত্রলীগের রবের ছাত্রলীগ তারা বলল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা, আর বঙ্গবন্ধুর অনুসারীরা বললেন হচ্ছে মানে মুজিববাদের কথা। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিচ্ছিল আর এরা মুজিববাদের স্লোগান দিচ্ছিল। সেই স্লোগান কিন্তু 73-এর পরে থেমে গেছে, সেই স্লোগান কিন্তু আর নেই। মুজিববাদ এই ব্যাপারটা 73-এই শেষ হয়ে গেছে। নতুন করে গত 50 বছরে, এই 50-51 বছরে কিন্তু এই স্লোগানটা সামনে আসেনি, এই স্লোগানটা কেউ দেয়নি। সুতরাং যে মুজিববাদের মানে অস্তিত্ব, যে মুজিববাদের স্লোগান 73 সালেই শেষ হয়ে গেছে, সেই মুজিববাদের কবর রচনা করতে চাইছে তারা। ইতিহাস সম্পর্কে মানে মানে অনেক বেশি মানে বুদ্ধিমান হলে কিংবা ইতিহাস সম্পর্কে অনেক বড় পণ্ডিত হলে বোধহয় এই ধরনের ব্যত্যয়ের ঘটনা ঘটায় মানুষ। ইতিহাসের এই পণ্ডিতরা পেছনে থেকে যে কাজগুলো করছেন এবং বাংলাদেশকে একটা, আমরা যখন ভাবছি যে বাংলাদেশটা একটা সুস্থ সুন্দর পথে যাবে, সেই সময় বাংলাদেশকে আবারও অস্থির করার চেষ্টা করা, আবারও একটা অভ্যুত্থান, গণ আন্দোলনের হুমকি দেয়া, এবং সেটা শুধুই মাত্র ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করা যায়, ক্ষমতার কাছাকাছি কিভাবে থাকা যায়, কিভাবে কাউকে ক্ষমতা বঞ্চিত করা যায়, এই ব্যাপারগুলোই প্রতিষ্ঠিত করার যে নগ্ন চেষ্টা, সেই চেষ্টাগুলো সত্যিই কি সফল হবে? সেই চেষ্টাগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে আবারও, যদি বাংলাদেশের মানুষ মনে করে যে 24-এর যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে যে উদ্দেশ্য ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। সেই প্রত্যাশা পূরণ করার যাদের দায়িত্ব, স্টেক হোল্ডাররা, তারা ভুল পথে গিয়েছে, কুপথে গিয়েছে, স্বার্থের পথে চলে গিয়েছে, নিজেদের স্বার্থসিদ্ধির, নিজেদের আখের গোছানোর বন্দোবস্তে চলে গেছে, নতুন বন্দোবস্তের কথা মুখে বলেছে শুধু, তখন কিন্তু জনগণ দ্বিতীয়বারের মতো আর ফাঁদে পড়তে চাইবে না। সুতরাং এই ফাঁকা বুলিগুলো প্রতিষ্ঠিত করা খুব বেশি কঠিন হবে। দর্শক, আপনার মন্তব্য কি? ফরহাদ মাজাররা আসলে কি চান? আগামীতে বাংলাদেশ কোন পথে যাক, তারা কি চান? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।